সরকার গঠনের পরই হাম নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের। দ্রুত টিকা সংগ্রহ এবং চিকিৎসা নিশ্চিত করাই ছিল প্রধান কাজ। হাম অনেকটা নিয়ন্ত্রণ হওয়ায় সর্বস্তরের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হেলথ কার্ড সহ নানা পদক্ষেপ নিতে যাচ্ছে মন্ত্রণালয়। সরকারি হাসপাতালের সেবা নিশ্চিত করার পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোর বিষয়ে সতর্ক থাকবে মন্ত্রণালয়। মাইটিভির সাথে বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। সরকার গঠন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম মাইটিভির একান্ত সাক্ষাৎকারের মুখোমুখি স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। জানান নানা চ্যালেঞ্জের কথা এবং তুলে ধরেন বিভিন্ন উদ্যোগ। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার কিছু ঘাটতি অনেক দিন ধরে যেগুলো আছে কখনো করা হয়নি, এমন কিছু জিনিস আনতে চাচ্ছি, কিছু ইউনিক প্রোগ্রাম। মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েই মুখোমুখি হন এক অগ্নি পরীক্ষার। দেশ জুড়ে হামের মতো সংক্রামক ব্যাধি যখন শিশুদের জীবন বিপন্ন করছে, এই পরিস্থিতিকেই প্রথম চ্যালেঞ্জ হিসেবে নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। আমরা দায়িত্ব নেওয়ার সাথে সাথেই কিন্তু 15 দিনের ভেতরে এই যে মিজলস হামের প্রাদুর্ভাব দেখা দিল। আমরা গুছিয়ে ওঠার আগেই তাৎক্ষণিকভাবে আমাদের 1 নম্বর প্রায়োরিটি ছিল এই হামটাকে নিয়ন্ত্রণ করা। এই হামের জন্য টিকা ছিল না, সেই টিকা জোগাড় করা। মাত্র 2 মাসের ভেতরে 2 কোটি শিশুকে আমরা টিকা দিতে সক্ষম হয়েছি এবং তার ফলে এই হামটা প্রথম দিকে যেভাবে ছড়াচ্ছিল, এটা যদি আমরা দ্রুত নিয়ন্ত্রণ না করতাম, আজকে হয়তো হাজার হাজার শিশুর মৃত্যু ঘটত। তবে চেষ্টা আরও গভীরে। গ্রামীণ অঞ্চলের অবহেলিত ও পিছিয়ে পড়া সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেয়া। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মূল লক্ষ্য হবে সাধারণ মানুষের কাছে, গরিব মানুষের কাছে, পিছিয়ে রাখা মানুষদের কাছে আমরা তাদের দোরগোড়ায় স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যাব। আমরা 1 লক্ষর বেশি স্বাস্থ্যকর্মী প্রশিক্ষিত নিয়োগ দেব, প্রশিক্ষণ দেব। প্রতিদিন তারা বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে মানুষকে একদিকে যেমন স্বাস্থ্য সচেতন করবে, তাদের টিকা, তাদের জন্ম নিয়ন্ত্রণ, তাদের পুষ্টি, এই সমস্ত বিষয়ে তারা অ্যাডভাইস দিতে পারবে। যাদের রোগ হচ্ছে তাদেরকে তারা দ্রুত শনাক্ত করতে পারবে। স্বাস্থ্য মন্ত্রণালয় চালু করতে যাচ্ছে হেলথ কার্ডের মতো যুগান্তকারী উদ্যোগ। আমরা হেলথ কার্ড বলছি, মানুষের বুঝতে সুবিধা হয়। আসলে ঘটনাটা হচ্ছে আমরা একটা হেলথ সিস্টেম বানাতে চাই। হেলথ সিস্টেমটা কি? এখানে এই কার্ড থাকবে, মূলত আপনার একটা ইউনিক আইডি নাম্বার থাকবে এবং পুরো হেলথ ফ্যাসিলিটি আমাদের। তখন আমরা এই ডিজিটাল সিস্টেমের মাধ্যমে একটা রেফারাল পাথওয়ে তৈরি করব প্রত্যেকটা রোগীর জন্য। আপনি জানবেন আপনার যে কোনো শারীরিক অসুস্থতা হলে আপনি কাছে যে আপনার প্রাইমারি হেলথ কেয়ার হাব আমরা বলছি, অনেকটা আমাদের ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রর মতো, সেখানে দ্রুত তারা দেখে যদি চিকিৎসা ওখানে দেওয়ার হয় ওখানে দিয়ে দিবে। আপনার হেলথ কার্ডের এগেনস্টে আমাদের ডিজিটাল সিস্টেমে আমরা জানতে পারবো এই হেলথ সেন্টারে রুগী এসেছিল, তাকে এই অসুখ ধরা পড়েছে, তাকে এই ওষুধগুলো দেওয়া হয়েছে, এই টেস্টগুলো দেওয়া হয়েছে, পুরো রেকর্ডটা ওখানে থাকবে। যদি আপনার রেফারাল লাগে ওখানেই আমরা রেফার করে দিতে পারবো যে আপনি এই চিঠিটা নিয়ে ডিস্ট্রিক্ট হাসপাতালে চলে যান। তো এইভাবে আমরা হেলথ এবং রেফারাল সিস্টেমের মাধ্যমে যখন প্রথমত আমরা প্রাথমিক স্বাস্থ্যকে জোরদার করে অধিকাংশ লোকের রোগ যেন না হয় সেটার পেছনে আমরা ইনভেস্ট করব। একজন চিকিৎসকের সংবেদনশীল মন নিয়ে তিনি বদলে দিতে চান আমাদের স্বাস্থ্য খাতকে। মানুষ এখন আধুনিক যুগে চাচ্ছে যে রাজনীতিবিদরা ক্ষমতা নয়, দায়িত্ব পেয়েছেন মনে করবেন এবং দায়িত্বটা পালন করার জন্য পরিশ্রম করবেন, এটা মানুষ দেখতে চায়। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী খর ঐধরিরহম। আজ চীনের স্থানীয় সময় সকাল 9:15টায় বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াও ইউতাই অতিথি ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে লুই হাইজিং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 9 বার চীন সফরের কথা উল্লেখ করে বলেন, তার সম্মানে 2001 সালে বেগম খালেদা জিয়ার চীন সফরের ছবি চীনের কমিউনিস্ট পার্টির জাদুঘরে সংরক্ষিত রয়েছে বলে জানান। তিনি বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের কথা উল্লেখ করে দুই দলের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে গণমাধ্যম, থিঙ্ক ট্যাঙ্ক, জনগণের মধ্যে যোগাযোগ এবং জীবনমান উন্নয়নের ক্ষেত্রে ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দর্শক, এই মুহূর্তে চীন থেকে প্রধানমন্ত্রীর সফরের আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচির বিষয়ে আমাদের জানাবেন।
ইন্না, আপনাকে ধন্যবাদ চীনের বেইজিং থেকে আমাকে সকালের সংবাদে যুক্ত করার জন্য। আপনি জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান গত পরশুদিন চীনে সফর শুরু করেছেন। আজকে বেইজিং এ তার বেশ কয়েকটি মিটিং রয়েছে। আজকে সকাল থেকে যে কয়েকটি মিটিং হয়েছে তার মধ্যে চীনের যে কমিউনিস্ট পার্টি রয়েছে তার আন্তর্জাতিক বিভাগের যে প্রধান তার সঙ্গে বৈঠক হয়েছে। এছাড়া কিন্তু চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সির চেয়ারম্যানের সাথেও তার একটি বৈঠক হয়েছে। এরপর যে বৈঠকগুলো সেগুলো চেরি গ্রুপের প্রেসিডেন্ট, হুন্ডা গ্রুপের চেয়ারম্যান, চায়না টেক্সট কর্পোরেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ রয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। এরপর বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামে তার অনুষ্ঠানে তিনি যোগদান করবেন। সেখানে চীনের রাষ্ট্রীয় পরিষদের প্রিমিয়ার মহামান্য লি সিয়াং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক। এরপর তার বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে। বাংলাদেশ এবং চীনের মধ্যে যে সম্পর্ক জোরদার করার জন্য এবং তাদের সঙ্গে যেসব বিষয়ে সমঝোতা হবে সেই বিষয়গুলো নিয়ে বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হবে। এছাড়া কিন্তু আজকে এই যে প্রধানমন্ত্রীর এই সফর উপলক্ষে দুপুরে স্থানীয় সময়ে দুপুর 1টায় একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। সংবাদ সম্মেলনে এসব বিষয়ে বিশদ তুলে ধরা হবে যে আসলে প্রধানমন্ত্রীর এই সফরে আসলে কোন কোন বিষয় নিয়ে কি অগ্রগতি হলো এবং চীন সরকারের পক্ষ থেকে কি কি আলোচনা হয়েছে এবং তারা বাংলাদেশকে সহযোগিতার ক্ষেত্রে কোন কোন বিষয়ে সম্মত হয়েছে সেই বিষয়গুলো হয়তো সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে। সংবাদ সম্মেলনে তুলে ধরা হলে সেই বিষয়গুলো আমরা জানিয়ে দেব। তবে আজকে সবশেষ যে অনুষ্ঠানটি হবে রাতে মধ্যাহ্নভোজ, রাতে নৈশভোজ হবে। নৈশভোজ শেষে আজকে তারেক রহমান এখানে বেইজিং এ অবস্থান করবেন। আগামীকাল চীনের যে প্রেসিডেন্ট শি জিনপিং তার সঙ্গে একটি বৈঠক রয়েছে। এছাড়াও আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। তবে আজকে এই যে দুপুরে যে সংবাদ সম্মেলনটি সেই সংবাদ সম্মেলনটিতে বিস্তারিত তুলে ধরার পর আবার আজকের এই মিটিং এ কি কি বিশদ আলোচনা হয়েছে, চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেই বিষয়গুলো আবার আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদের জন্য তুলে ধরার চেষ্টা করব। ইন্না, চীনের বেইজিং থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এই ছিল তথ্য। ইন্না। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চীন থেকে প্রধানমন্ত্রীর আজকের কার্যক্রমের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী। এবারে পরবর্তী সংবাদ। মেহেরপুরের তেঁতুলবাড়িয়া ইউনিয়নের শহরাতলা গ্রামের সীমান্তে বিএসএফ কর্তৃক অবৈধ পুশিং চেষ্টা রুখে দিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। ভোর ৩টার সময় বিএসএফ 7 জনকে অবৈধভাবে ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবি স্থানীয়দের সহযোগিতায় বাধা হয়ে দাঁড়ালে সকাল 8টায় বিএসএফ তাদের ভারত সীমান্তের ওপারে ফেরত নেয়। বিজিবির 47 ব্যাটালিয়নের পরিচালক নুরুল হুদা অফিসিয়ালি বক্তব্য না দিলেও সরেজমিনে স্থানীয় সূত্র এ তথ্য নিশ্চিত করে। বিএসএফ কর্তৃক অবৈধভাবে ঠেলে পাঠানোদের মধ্যে 6 জন পুরুষ ও 1 জন মহিলা ছিল। তবে তাদের পরিচয় না জানলেও তারা নদিয়া জেলার মুরুঠিয়া থানার ব্রুজনাথপুর সীমান্তের 142 নং 5 এস পিলারের কাছে পৌঁছলে বিজিবি তাদেরকে থামিয়ে দেয় এবং পরে সকাল 8টার সময় ওই 7 জন ভারতের তারকাটা পার হয়ে ফেরত যায়। 7 জন, 1 জন মহিলা, 6 জন পুরুষ, এদেরকে পুশিং করে আমরা গ্রামবাসী মিলে বিজিবির সাথে এটা প্রতিহত করি। এরা 10 জন আসছিল, 3 জন কমিউনিস্ট চলে গেছে বলতে পারছে না, আর এখন 7 জন এখানে আছে বর্তমান। তো বেলা 8টার সময়তে এদের বাংলাদেশের অত্যন্ত পাবলিকের চাপের জন্য ওরা চলে গেছে, উঠাইনি চলে গেছে, বাংলাদেশ পাবলিক বা বিজিবির জন্য উঠাইনি চলে গেছে এদের। রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধের ভয়াবহ ভাঙন এলাকা পরিদর্শন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কেন্দ্র পরিদর্শক দল ও পানি উন্নয়ন বোর্ড। দ্রুত সংস্কার কাজ শুরুর আশ্বাস দিলেও স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ঝুঁকিতে পড়েছে সেতু, মহাসড়ক ও নদী তীরবর্তী শত শত পরিবার। মাহমুদুল হাসানের রিপোর্ট। তিস্তার উত্তাল স্রোতে প্রতিদিনই গিলে খাচ্ছে নদী তীরের মাটি, আর সেই ভাঙনের কবলে পড়ে হুমকির মুখে রয়েছে রংপুরের দ্বিতীয় মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধ। পরিস্থিতি সরেজমিনে দেখতে বুধবার দুপুরে ভাঙন এলাকা পরিদর্শনে ঢাকা থেকে আসে এলজিইডির 3 সদস্যের একটি প্রতিনিধি দল। এ সময় তাদের সঙ্গে ছিলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, স্থানীয় এলজিইডি কর্মকর্তা সহ জনপ্রতিনিধিরা। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ভাঙন চললেও স্থায়ী কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সাময়িক সংস্কারের কাজ না হওয়ায় প্রতি বর্ষায় নতুন করে আতঙ্কে থাকতে হয় তাদের।
এটা যখন ভাঙতেছিল তখন তো কিছু ক্রমান্বয়ে আস্তে 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 ব্লকগুলো নিচে গেছে। উপরে যে ওটা ক্ষয় হয়ে গেছে, যে ব্লকটা নিচে গেছে, সেটার উপর দিয়ে ওইটা আবার পূরণ করতে হইতো ব্লক দিয়ে, আবার নিয়মিত মেনটেন্যান্স হতো, তাহলে সমস্যাটা করতো না। বাঁশের খুঁটি মনে করেন যে বন্যার শুরুতেই আমি সেই সময় ওখানে দাঁড়ে পট 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 করে ভাঙি সব চলে গেল। হ্যাঁ, যাওয়ার পরে দেখছি আবার এই যে যেটার জন্য রক্ষার্থে দিয়েছিল সেটাই আবার ভাঙন শুরু হয়ে গেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছে, নদী রক্ষা বাঁধটি রক্ষায় গত বছর দায়সারাভাবে 14 লাখ টাকা ব্যয়ে বাঁশের পাইলিং করেও কোনো কাজেই আসেনি। ফলে 122 কোটি টাকা ব্যয়ে নির্মিত মহিপুর দ্বিতীয় তিস্তা সেতু, লালমনিরহাট রংপুর মহাসড়ক এবং আশপাশের প্রায় 1200 পরিবার নতুন করে ঝুঁকিতে পড়েছে। তারা শুধু পরিদর্শন করেই যায়, বাস্তবতায় হয় না কিছুই। এখন আমাদের যেটা চাওয়া সেটা হলো, আপনারা যাই করেন একটা মজবুত কাম করে দেন। আমরা এলাকার মানুষ ভেঙে চলে যাচ্ছে, বেড়িবাঁধ ভেঙে যাচ্ছে, এইগুলো যেন আগামীতে না ভাঙে। পানি উন্নয়ন বোর্ড বলছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ। স্রোতের ধাক্কাটা যেহেতু সরে গেছে সেজন্য মাথাটা ভাঙছে। হ্যাঁ, এখন ওইটাকে আমলে নিয়ে আমাদেরকে প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে। পরিদর্শন শেষে এলজিইডি কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির চিত্র পর্যালোচনা করা হয়েছে। বুয়েটের বিশেষজ্ঞদের মতামত নিয়ে প্রয়োজনীয় সংস্কার কাজ দ্রুতই করা হবে। আমরা আজকে পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধির সাথে কথা বলেছি এবং আমাদের এক্সচেঞ্জ সাহেব কথা বলেছে। আমরা এখন এখান থেকে ফিরে ওনাদের সাথে আমরা বসবো, ওনাদের সাথে আমরা ইন্টারাকশন করব। আমরা চাই এটা সমস্যা সমাধান করতে, আইদার এলজিডি করুক অথবা পানি উন্নয়ন বোর্ড করুক। তিস্তার ভাঙ্গন শুধু মাটি নয়, কেড়ে নিচ্ছে মানুষের নিরাপত্তা আর স্বস্তি। এখন স্থানীয়দের একটাই প্রত্যাশা, আশ্বাস নয়, চান দ্রুত কার্যকর ব্যবস্থা। কারণ আরেকটি বড় ধস নামলেই হুমকির মুখে পড়তে পারে গুরুত্বপূর্ণ সেতু, মহাসড়ক এবং হাজারো মানুষের বসতভিটা। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। কৃষিক্ষেত্রে সঠিক পরিকল্পনার আলোকে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে সমাজের অবহেলিত নারীদের কর্মমুখী করে গড়ে তোলার প্রত্যয়ে এক কর্মশালা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বিরামপুর উপজেলা সভাকক্ষে দিনাজপুর জেলা বিএডিসির সেচ বিভাগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেনের সহধর্মিণী ডাক্তার শরীফা করিম স্বর্ণা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু উপস্থিত ছিলেন। শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পশ্চিম নাওডো ইউনিয়নের গোহর মোড়লের কান্দি গ্রামে একটি নিরীহ পরিবারের সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। ভুক্তভোগী দাবি করেন, দীর্ঘদিন ধরে তিনি নিজের ভিটায় ঘর নির্মাণের চেষ্টা করলে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি, হুমকি ধমকি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ বিষয়ে নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে অবহিত করা হলে তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার কথা জানিয়েছেন। আমার রাত 1টা বাজে আমার ঘরে আমারে হুমকি দেওয়ায় যে কেন তুই অন্য জায়গায় ঘর উঠাবি, আমার কাগজপত্র জিনিয়ান কেন আমি তুলবো না, আমার অরিজিনাল লিগেল জায়গা, আমি কেন এখানে ঘর উঠাইতে পারতাছি না। বাবার সম্পত্তি এখানে আমরা যেটা পাই লিগেল, আমাদের সেটা যাতে উপরে মহলে যারা আছে তারা সুষ্ঠুভাবে বিচার করে দেয়। বিভিন্ন লোকজন বা একটা কুচক্র মহল আইন প্রশাসন সহকারে এদেরকে হয়রানি করতেছে। জমিনের যে মালিক তার সে লিজ্জ পাওয়ার সেদিন সুস্থ মতন পায়, এটা হলো আমাদের। দিনাজপুরের পার্বতীপুরে সমাজসেবা অধিদপ্তরের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অধীনে বিভিন্ন পেশাজীবীদের নিয়ে সফট স্কিলস প্রশিক্ষণ শুরু হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বুধবার উপজেলা পরিষদ কনফারেন্স রুমে 10 দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন। এ সময় পার্বতীপুরের উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, প্রশিক্ষক নাজমুস সাকিব ছাড়াও নাপিত, কামার, কুমার, বাঁশবেত পণ্য প্রস্তুতকারী সহ বিভিন্ন পেশার 30 জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। কুড়িগ্রামের নাগেশ্বরীতে গৃহস্থলী কাজে ব্যবহৃত পুকুরে বাস্তবায়িত প্রদর্শনী চাষিদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে 2025-26 অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প তৃতীয় পর্যায় এর আওতায় গতকাল দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার AHM খোদাদাত হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা সহ অনেকেই। মাদারীপুরের কালকিনি পৌরসভার 2026-27 অর্থ বছরের 30তম বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার পৌরসভার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন কালকিনি পৌর প্রশাসক সাইফুল আরেফিন। ঘোষিত বাজেটে চলতি অর্থ বছরের জন্য সর্বমোট আয় ধরা হয়েছে 58,68,20,000 টাকা। অপরদিকে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে 58,53,24,479 টাকা। পরে বাজেটের বিস্তারিত উপস্থাপন করেন পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা রণজিৎ কুমার সরকার। ঝিনাইদহে মহেশপুর শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো উপলক্ষে সাংবাদিকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মহেশপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হেলেনা আক্তার নিপা সাংবাদিকদের সাথে ব্রিফ করেন। এ সময় উপস্থিত ছিলেন RMO ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, মহেশপুর প্রেস ক্লাব সভাপতি ও মাই টিভি প্রতিনিধি সরোয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি ওবায়দুল হক, সাংবাদিক জামশেদ আলম বকুল, মিজানুর রহমান। বরিশাল জেলা পুলিশ রেঞ্জে নতুন সরকারের সময়ে 2026 সালের পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় সরকারি নির্ধারিত ফি মাত্র 56 টাকায় চাকরি দিয়ে প্রশংসিত বরিশালের পুলিশ সুপার SZA মুস্তাফিজুর রহমান। চলতি বছরের এপ্রিলে বরিশাল পুলিশ লাইন্সে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রথমে 2600 জন পরীক্ষার্থী আবেদন করেন। পরে মাঠ পর্যায়ে বাছাইয়ে 1600 জন তালিকা টিকে। পরবর্তীতে রিটেন পরীক্ষায় অংশ নেয় 629 জন নারী পুরুষ শিক্ষার্থীরা। এদের মধ্যে রিটেনে টিকে 72 জন। পরে 56 টাকায় সরকারি ফ্রিতে ফর্ম সংগ্রহ করে পরবর্তীতে শারীরিক সহ মেধা ও মুক্তিযোদ্ধা কোঠা সহ সকল যোগ্যতার ভিত্তিতে 44 জনকে কোনো প্রকারের ঘুষ বা তদবির ছাড়াই পুলিশ কনস্টেবল নিয়োগ প্রদান করেন।